আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দিল্লিতে একটি প্রেস কনফারেন্সে যোগ দেবেন এবং এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হওয়ার পর থেকেই বাংলাদেশে ক্ষমতাসীন বিএনপি সরকার, আমরা আর মামুরা নির্বাচনের বিরোধী পক্ষ জামায়াত এনসিপি সকলেই এমন কাপাকাপি শুরু করে দিয়েছে যে কারোরই মনে হবে সাক্ষাৎকারের ঘোষণাতেই এমন শেখ হাসিনা ফিরে এলে কি হবে এদের। ওদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ আওয়ামী লীগের মুরদ নিয়ে প্রশ্ন তুলেছেন। মুরদ শব্দটা মর্দানির সঙ্গে সম্পর্কিত। দল হিসাবে বা নেত্রী হিসাবে শেখ হাসিনার ক্ষেত্রে শব্দটি সাজে না। এটি খাটে সালাউদ্দিন সাহেবের নেতা তারেক রহমানের ক্ষেত্রে, যিনি 17 বছর লন্ডনে বসে থাকলেন বিপুল টাকা পয়সা বিত্ত বৈভব নিয়ে, কোনোদিন দেশে ফিরে যাওয়ার ঘোষণা দেওয়ার সাহস করলেন না। আর শেখ হাসিনা সেই নেতা যার নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে উঠানো যাবে শুধুমাত্র মামলার সংখ্যার কারণে, যার মধ্যে ফাঁসির রায় অর্থাৎ মৃত্যুদণ্ড রয়েছে। শেখ হাসিনার সেই ঘোষণার পরে তারেক রহমানের মুরদের অবস্থা তো বুঝতেই পারছেন। না বুঝে থাকলে আজ সন্ধ্যায় দিল্লিতে শেখ হাসিনার প্রেস কনফারেন্সে উপস্থিত হওয়ার ঘোষণার পরে সরকার কি কি করেছে সে বিষয়ে চলুন আপনাদের বোঝানোর চেষ্টা করা যাক খানিকটা। ঘটনাটা কি? ঘটনাটা খুব বেশি কিছু নয়। দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ার একটি আয়োজনে শেখ হাসিনা ভার্চুয়ালি যোগ দেবেন, কথা বলবেন, সম্ভবত নিজের স্বদেশ প্রত্যাবর্তন, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার নিয়ে বক্তব্য দেবেন, এটুকুই। কিন্তু ঢাকায় যা ঘটলো তাতে মনে হচ্ছে কোনো প্রেস কনফারেন্স নয়, যেন দিল্লি থেকে রাজনৈতিক ঘূর্ণিঝড়ের 10 নম্বর বিপদ সংকেত এসেছে। বাংলাদেশ সরকার তড়িঘড়ি করে ভারতের অবস্থান জানতে চাইছে, ভারতের হাই কমিশনারকে ডাকা হচ্ছে, পররাষ্ট্র মন্ত্রণালয় সক্রিয় হয়ে গেছে, তথ্য মন্ত্রণালয় সতর্ক, গণমাধ্যমকে বলা হচ্ছে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না। একটিমাত্র বক্তব্যকে ঘিরে এত রাষ্ট্রীয় অস্থিরতা কি কোনো আত্মবিশ্বাসী সরকারের লক্ষণ বলে মনে হয় আপনার? আরো মজার বিষয় হলো, বাংলাদেশ সরকার যখন ভারতকে প্রায় আবদারের সুরে বলছে এই অনুষ্ঠানটা ঠেকান, শেখ হাসিনাকে কথা বলতে দেবেন না, তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক কথায় পুরো বলটা সরকারের বাইরে ছুড়ে দিয়েছে। তিনি বললেন এটি একটি বেসরকারি আয়োজন, ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই। কূটনৈতিক ভাষার আড়ালে এর অর্থ খুব পরিষ্কার, শেখ হাসিনা দিল্লিতে আছেন, কিন্তু তার মুখে তালা দেওয়ার দায়িত্ব ভারত সরকারের নয়। ঢাকা যা চাইছে দিল্লি তা করতে রাজি নয়, অন্তত প্রকাশ্যে তো নয়। এই এক বাক্যই বিএনপি সরকারের পররাষ্ট্রনীতির আসল মাপজোক আমাদের দেখিয়ে দিচ্ছে। এরপর এলো আরেক নাটক। সরকার বলল শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, যেন বাংলাদেশের জনগণ শিশু আর রাষ্ট্র তাদের কানে তুলো গুজে দেবে। কিন্তু একই সময়ে চিফ প্রসিকিউটর বলছেন বিদ্বেষমূলক বক্তব্য না হলে বক্তব্য প্রচারে বাধা নেই। এই যে দুই পক্ষ, জাহিদ সাহেব বলছেন যে বক্তব্য প্রচার করা যাবে না, আবার আইসিটির চিফ প্রসিকিউটর বলছেন যে বিদ্বেষমূলক না হলে প্রচার করা যাবে। মিডিয়া তাহলে কোনটা ফলো করবে? একদিকে সরকার ভয় পাচ্ছে শেখ হাসিনার কণ্ঠস্বরকে, অন্যদিকে আইনের ভাষা ব্যবহার করতে গিয়ে তারা নিজেরাই বুঝে যাচ্ছে একজন নির্বাসিত নেত্রীর বক্তব্য নিষিদ্ধ করা কতটা অস্বস্তিকর। যারা প্রতিদিন গণতন্ত্রের বুলি আওড়ায় তারা কেন একজন রাজনৈতিক নেত্রীর বক্তব্য শুনতে দিতে ভয় পায় বলেন তো? কারণ ভয়টা বক্তব্যের নয়, প্রতীকের। 5ই আগস্টকে জুলাই সন্ত্রাসীরা তাদের বিজয়ের দিন বানাতে চেয়েছিল। তারা ভেবেছিল এই দিনটি হবে আওয়ামী লীগ নিধনের স্মারক, শেখ হাসিনার নির্বাসনের স্মারক, বঙ্গবন্ধুর বাংলাদেশকে অপমান করার দিন। অথচ সেই একই 5ই আগস্টে যদি দিল্লি থেকে শেখ হাসিনা বলেন আমি ফিরছি, আমি লড়াই চালাবো, আওয়ামী লীগ নিষিদ্ধ রাজনীতি মানে না, বাংলাদেশের জনগণের ভোটাধিকার ফিরতেই হবে, তাহলে 5ই আগস্টের মালিকানা আসলে বদলে যায়, ন্যারেটিভ তৈরি হয়। জুলাই সন্ত্রাসীদের বিজয়ের দিন আওয়ামী লীগের প্রত্যাবর্তনের ঘোষণার দিনে পরিণত হবে, এটাই তাদের ভয়। এই জায়গাতেই সালাউদ্দিন আহমদের মুরদ মন্তব্যের জবাব দেওয়াটা একটু জরুরি।
আওয়ামী লীগের মুরুদ নেই। ভাবুন তো, যে দলের নেত্রী মৃত্যুদণ্ড মাথায় নিয়ে দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন সেই দলের মুরুদ নেই। যে দলের নেতাকর্মীরা নিষেধাজ্ঞা, মামলা, জেলের ভেতর হত্যা, গ্রেপ্তার, দমন, হামলা সবকিছুর মধ্যেও মিছিল করে সেই দলের মুরুদ নেই। যে দল 1949 সাল থেকে 1971, 1975 থেকে 1981, 2001 থেকে 2008 এবং এখন 2024 এবং পরবর্তী দুঃসময় প্রতিটি সংকট থেকে ফিরে এসেছে সেই দলের মুরুদ নেই। মুরুদ নিয়ে কথা বলতে হলে আগে সালাউদ্দিন সাহেবকে তো আয়নায় তাকাতে হবে। সালাউদ্দিন সাহেবের নেতা তারেক রহমান 17 বছর লন্ডনে বসে থেকেছেন। কখনো কি বলতে পেরেছেন আমি অমুক দিন দেশে ফিরছি? বরং দলীয় নেতাকর্মীদের বলেছেন তার দেশে আসাটা তার একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না। কি স্বাধীন তার নেতৃত্ব বলুন। অন্যদিকে শেখ হাসিনা বলছেন তিনি ফিরবেন। মৃত্যুকে ভয় করেন না, মামলাকে ভয় করেন না, রায়কে ভয় করেন না, নির্বাসনকে ভয় করেন না। এই পার্থক্যটাই রাজনীতির আসল পার্থক্য। কেউ লন্ডনে বসে নিরাপদ দূরত্বে থেকে রাজনীতি করেন, ক্যাসিনোতে যান, বিরাট বড় গাড়ি চালান, আর কেউ দিল্লিতে থেকেও মৃত্যুদণ্ড মাথায় নিয়ে নিজের দেশে ফেরার তারিখ নিয়ে কথা বলেন। তাই মুরুদ শব্দটি আওয়ামী লীগের দিকে ছুড়লে তা ফিরে গিয়ে বিএনপির নেতৃত্বের বুকেই লাগবে। এখন প্রশ্ন হলো, একটি প্রেস কনফারেন্সকে ঘিরে এত ভয় কেন? কারণ সরকার জানে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে কাগজে, মানুষের মনে নয়। সরকার জানে যে শেখ হাসিনার বিরুদ্ধে যতই রায় দেওয়া হোক, বাংলাদেশের রাজনীতিতে তার উপস্থিতি এখনো সবচেয়ে বড় ফ্যাক্টর। সরকার আরো জানে যে আওয়ামী লীগের লাখ লাখ কর্মী এখন অপেক্ষা করছে একটি নির্দেশের জন্য, একটি দৃশ্যমান অঙ্গুলির নির্দেশের জন্য, একটি রাজনৈতিক প্রত্যাবর্তনের ঘোষণার জন্য। দিল্লির এই অনুষ্ঠান সেই সংকেত হয়ে উঠতে পারে। বাংলাদেশের রাজনীতিতে শূন্যতা থাকে না। বিএনপি, জামায়াত, এনসিপি ভেবেছিল আওয়ামী লীগ নিষিদ্ধ মানেই মাঠ ফাঁকা, কিন্তু মাঠ ফাঁকা হয়নি। বরং ফাঁকা জায়গায় জন্মেছে ক্ষোভ, অপমান, ভয়, প্রতিশোধের স্মৃতি এবং ফিরে আসার প্রতিজ্ঞা। আওয়ামী লীগ এমন দল নয় যে এক আদেশে শেষ হয়ে যাবে। আওয়ামী লীগকে যতবার সরানো হয়েছে ততবার সংকট থেকেই তার নতুন নেতৃত্ব, নতুন শক্তি, নতুন ভাষা তৈরি হয়েছে। 1975-এর পর যারা ভেবেছিল আওয়ামী লীগ শেষ, তারা ভুল ছিল। 21শে আগস্ট যারা ভেবেছিল শেখ হাসিনা শেষ, তারা ভুল ছিল। 5ই আগস্ট যারা ভেবেছে আওয়ামী লীগ ইতিহাস, তারাও ভুল। সেটা প্রমাণিত হতে যাচ্ছে এখন। দিল্লির বাতাস এখন তাই শুধু দিল্লির নয়, ঢাকার রাজনীতিও নাড়াচ্ছে। ওখানে ঝড় হচ্ছে আর এখানে মানুষ কাঁপছে। অমিত শাহ, রাহুল গান্ধী, দেবী শেট্টি, এদের নিয়ে নানা গুঞ্জন দিল্লির বাতাসে ভাসছে। তারা শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন, কি কি নির্দেশনা দিয়ে আসছে শেখ হাসিনার কাছ থেকে, অনেক কিছু শোনা যাচ্ছে। কোনটা সত্য, কোনটা মিথ্যে, কোনটা রাজনৈতিক নাটক, কোনটা অতিরঞ্জন, তা সময় বলবে। কিন্তু একটি জিনিস স্পষ্ট, ভারতীয় রাজনৈতিক মহল শেখ হাসিনাকে বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ বাস্তবতা হিসাবে দেখছে, তাতে কোনো সন্দেহ নেই। আর যারা বলছেন শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দিতে নিষেধ করেছে ভারত, তারা তো বুঝতেই পারছেন যে ভারত নিষেধ যে করে নাই, রণধীর জয়সওয়াল সেটা পরিষ্কার করে দিয়েছে। আর ঢাকা যতই অনুরোধ করুক, ভারতের অবস্থান আপাতত এই যে শেখ হাসিনার কথা বলার জায়গা তারা বন্ধ করছে না। এটি তারেক রহমান সরকারের জন্য সবচেয়ে বড় কূটনৈতিক পরাজয়। সবচেয়ে বড় কথা, সরকার নিজেই নিজের ভয় প্রকাশ করে ফেলেছে। শেখ হাসিনা তো এখনো দেশে ফেরেননি, তিনি শুধু কথা বলবেন। সেই কথার আগেই যদি সরকার কেঁপে ওঠে, হাই কমিশনারকে ডাকেন, গণমাধ্যমকে হুমকি দেয়, আইনি ব্যাখ্যা খোঁজে, তাহলে শেখ হাসিনা সত্যি দেশে ফিরলে কি হবে বলেন তো? বিমানবন্দর ঘিরে রাখবেন, আদালত বন্ধ করবেন, গণমাধ্যমের ক্যামেরা বন্ধ করে দেবেন, জনগণের কানে তালা দেবেন, রাজনীতিতে ভয় দেখিয়ে সাময়িকভাবে রাস্তা বন্ধ করে দিতে পারেন, কিন্তু ইতিহাসের রাস্তা বন্ধ করতে পারবেন? 5ই আগস্টে শেখ হাসিনার উপস্থিতির ঘোষণাই সরকারকে কাবু করে ফেলেছে। একথা এখন আর অতিরঞ্জন নয়। একটি বক্তব্যই যদি ক্ষমতার ভিতটাকে কাঁপিয়ে দেয়, তাহলে বুঝতে হবে যে সেই ক্ষমতার ভিত আসলে কাগজের। শেখ হাসিনা ফিরবেন কিনা, কবে ফিরবেন, কিভাবে ফিরবেন, এসব প্রশ্নের উত্তর তো এখন আসেনি। আসবে, দ্রুতই আসবে। কিন্তু আজকে যে প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি সেটা পরিষ্কার। শেখ হাসিনার কণ্ঠস্বর এখনো বাংলাদেশের রাজনীতির সবচেয়ে ভয়ঙ্কর শক্তি তাদের জন্য যারা তাকে নির্বাসনে পাঠিয়ে ভেবেছিল ইতিহাস শেষ। ইতিহাস তো শেষ হয়নি, বরং আজকে দিল্লির মঞ্চ থেকে হয়তো সেই ইতিহাসের নতুন অধ্যায়ের শুরু হতে যাচ্ছে। এই কিছুক্ষণ পরেই হয়তো আপনারা সেটা লাইভ দেখতে পাবেন। দেখা যাক শেখ হাসিনা কি বলেন। সরকারের আরেকটু কাঁপুনি দেখি আমরা আর কি। ভালো থাকবেন সবাই। শেখ হাসিনার লাইভ দেখতে ভুলবেন না কিন্তু।